আমার নাম মেহুলি। আমি কলকাতার এক কলেজে বাংলার অধ্যাপিকা। বয়স ২-১ পেরিয়েছে, এখনও অবিবাহিত, মানসিকভাবে শক্ত, বাস্তববাদী এবং সম্পর্কের বিষয়ে ভীষণ সাবধান। একবার প্রেমের ছ্যাঁকা খেয়ে সিদ্ধান্ত নিয়েই ভালো থাকার জন্য সম্পর্ক দরকার নেই, নিজেরই যথেষ্ট। কিন্তু গতকাল রাতটা সবকিছু বদলে দিয়েছে। আমার এক দুঃসম্পর্কের আত্মীয় সৌরভদা আমার শহরে এসেছেন অফিসিয়াল ট্রেনিংয়ের জন্য। আমার বাবার খুব প্রিয় মানুষ ছিলেন, তাই বাবা মা না থাকায় আমাকেই দায়িত্ব নিতে হলো তাকে কয়েকদিন থাকার জায়গা দিতে। সৌরভদার বয়স ২-৮, একজন সাবেক সেনাকর্মী, চেহারায় রুক্ষ, চোখে কষ্টের ছায়া, কিন্তু অভ্যন্তরে অদ্ভুত এক নর্মতা। তিনিও একা, তার স্ত্রী গত বছর দুর্ঘটনায় মারা গেছে। সেদিন রাত আমরা একসাথে ছাদে বসে গল্প করছিলাম। হালকা বাতাসের শহরের আলোগুলো যেন অন্যরকম লাগছিল। তার কথাই ছিল এক রাশ দুঃখ, আর আমার মনে হচ্ছিল এই মানুষটা কি করে এত সহজ করে সব রাত। অনেকটা গড়িয়ে গেল, হঠাৎ বৃষ্টি শুরু হলো। তুমি নিচে গিয়ে ঘুমাও, আমি দরজা লাগিয়ে নিয়ে আমি বললাম। সে মৃদু হাসল। আজকে গল্প করে ঘুমাবো মেহু। অনেক দিন পরে কাউকে এত আপন মনে হচ্ছে তার। কণ্ঠে একরাশ ক্লান্তি। আমি সম্মতি দিলাম। ওর থাকার ঘর পাশেটি ছিল। রাত বাড়ছিল, আমি ঘুমাতে পারছিলাম না। হঠাৎ ওর ঘর থেকে টুকটাক আওয়াজ আসছিল। দরজাটা হালকা খোলা ছিল, ভেতরে আলো ছিল না। কৌতূহল হলো, কি করছে সৌরভদা? আমি চুপি চুপি গেলাম। দেখলাম ও বসে আছে বিছানায়, হাতের ফোনে কি যেন দেখছে। মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু এক নিঃশব্দ। হতাশা সে আমাকে খেয়াল করেনি। আমি ফিরে এলাম বিছানায়, কিন্তু ঘুম আর আসছিল না। আমার মনে এক অজানা কৌতূহল, অস্থিরতা আমি অনুভব করছিলাম। এই মানুষটা আমাকে না ছুঁয়েও ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু এটা কেমন অনুভব? আমি তো সম্পর্ক চাই না, তাহলে এই অনুভূতি কোথা থেকে? রাতটা আমার ভাবনার দ্বন্দ্বে কেটে গেল। আমি নিজেকেই চিনতে পারছিলাম না। তবে একটা জিনিস বুঝলাম, মানুষের মন কখন কি চায় তার কোনো গ্যারান্টি নেই। আর এটাই ছিল শুরু, কিন্তু শেষ নয়। সকালে ঘুম ভাঙর হঠাৎ করেই ঘড়িতে তখন ৭টা বাজে। মাথায় একটু ভার ভার লাগছিল, কিন্তু তার চেয়েও বেশি ভারী ছিল মনের ভিতরটা। রাতের সেই অদ্ভুত অস্থিরতা আজ সকালে এসে যেন এক ধরনের লজ্জা মেশানো মুগ্ধতা হয়ে গেছে। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না, আমি কি সত্যিই ওর প্রতি আকৃষ্ট হচ্ছি। সৌরভদা তখনও জেগে ওঠেননি। আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলাম। দরজার ফাঁক দিয়ে হঠাৎ দেখি তিনি দরজার পাশে দাঁড়িয়ে, চোখে ঘুম মেশানো হাসি। তুমি ঘুম থেকে কখন উঠলে? উনি বললেন গলায় মৃদু কৌতূহল। আমি হেসে এড়িয়ে গেলাম। বেশ, রাত হয়েছে। গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। কি চা হাতে আমরা বারান্দায় বসলাম। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে একটা অদ্ভুত ভেজা গন্ধ। সৌরভ দাস সেই গন্ধটা গায়ে মেখে যেন আরও ভারী লাগছিল। তুমি আগের মতো নেই, মেহু হঠাৎ বললেন তিনি। আমি থমকে গেলাম। মানে, আগে ছিলে ছোট্ট লাজুক, এখন তুমি অন্য রকম, আত্মবিশ্বাসী, পরিপক্ক, আর চোখে এক অজানা আগুন। তার চোখে তাকাতে সাহস হলো না আমার। তারপর হঠাৎ বললেন, আজ একটা জায়গায় যাব, তুমি আমার সঙ্গে। কোথাও একটা পাহাড়ি কটেজ ভোরে ঘুরতে যাওয়া আমার অভ্যাস ছিল। আজ অনেকদিন পর মনে হলো কাউকে নিয়ে যাই। উড়তে পারলাম না। কটেজের মুহূর্ত জায়গাটা ছিল চুপচাপ, সবুজে ঢাকা। আমরা দুজন চুপ করে বসেছিলাম একটা কাঠের বেঞ্চে। সামনে ছিল বিশাল এক পাহাড় আর পিছনে ঘন বন। আমার চুলে হালকা বাতাস লাগছিল। হঠাৎ সৌরভদা আমার দিকে এগিয়ে এলেন এবং আমার কপালের কাছ থেকে একটা শুকনো পাতা সরিয়ে দিলেন। তোমার চুলে পাতা লেগেছিল, বললেন খুব শান্ত গলায়। কিন্তু আমি অনুভব করলাম সেই স্পর্শ ছিল অন্যরকম, বিলকুল অচেনা এক কম্পন সারা শরীরে ছড়িয়ে দিল। আমি চোখ নিচু করে ফেললাম, আর উনি বললেন, তুমি জানো তো আমি কাউকে নিয়ে ভাবি না, কিন্তু তোমার কাছে এসে মনে হয় আমি আবার শুরু করতে পারি কি। এই কথাটা শুনেই আমার মনে একসাথে হাজারটা ঘণ্টা বেজে উঠল। আমি চুপ করেছিলাম, বলার কিছু ছিল না, কিন্তু মন চিৎকার করছিল, তুমি কি সত্যিই আমায় সেইভাবে ভাবো? ফেরার পথে আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। চোখ খুললাম, যখন তখন দেখি উনি আমার মুখের দিকে তাকিয়ে আছেন, নরম হাসি ঠোঁটে। তোমাকে এভাবে দেখতে ভালো লাগে বললেন।
আমি কিছু বললাম না, কিন্তু ভেতরে এক অনির্বচনীয় উত্তাপ ছড়িয়ে গেল। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্ক বদলে গেল। তিনি আর আমার চোখে শুধুই একজন আত্মীয় ছিলেন না, তিনি হয়ে উঠছিলেন একজন পুরুষ, যার দিকে আমার চোখ আটকে থাকত, যার স্পর্শে আমার হৃৎপিণ্ড দ্রুত বেজে উঠত। কিন্তু আমি কি প্রস্তুত ছিলাম সেই আবেগের সামনে দাঁড়ানোর জন্য? বিকেল তখন পড়ন্ত সূর্যরা। আমি অফিস থেকে ফিরেই অবাক হয়ে গেলাম সৌরভদা। রান্নাঘরে হাতের গায়ে ময়দা লেগে আছে, মুখে এক গম্ভীর মনোযোগ। তুমি তুমি রান্না করছো? আমি জিজ্ঞেস করলাম অবাক হয়ে। সে ঘুরে দাঁড়ালো, হাসল। আজ আমি রান্না করছি, আজকের রাতটা একটু স্পেশাল ভাবছিলাম। আমি কিছু বলতে পারছিলাম না, চোখ আটকে গেল তার গম্ভীর মুখ আর হাতের কুড়ো কুড়ো। আলোতে, তোমার জন্য রান্না করছি মেহু, আজ রাতে তুমি শুধু অতিথি। রাতের সেই কেবিল, বসার ঘরের ছোট টেবিলে আলোর সাজ লাইট অফ করে ফ্লোর ল্যাম্প আর কিছু মোমবাতি জ্বালানো হয়েছে জানালার বাইরে। হালকা বৃষ্টি, টেবিলে রাখা হালকা ঘি ভাত, বেক মাছ আর একটা ছোট্ট বাটি দই। খাবারের চেয়ে বেশি শান্তি ছিল পরিবেশে। আমি বললাম, তুমি তো বেশ রোমান্টিক হয়ে উঠেছ। হঠাৎ সে তাকালো আমার দিকে, খুব আস্তে বলল, তুমি রোমান্টিক করে তুলছ আমাকে। গো, আমার গাল গরম হয়ে উঠল। আমি মুখ ঘুরিয়ে নিলাম। মধ্যরাতের নরম মুহূর্তে খাবার শেষ করে আমরা দুজন বারান্দায় বসলাম। হালকা ঠান্ডা হাওয়ায় আমার চুল এলোমেলো হয়ে যাচ্ছিল। সে হঠাৎ হাত বাড়িয়ে আমার কপালের চুল সরিয়ে দিল। সেই ছোঁয়া ছিল খুব নির্বিকার, কিন্তু মনে যেন ঢেউ লাগিয়ে গেল। তুমি জানো, সে বলল, তোমার চোখে একরকম বিষাদ আছে, যে বিষাদ মানুষকে গভীর করে তোলে। খুমি চুপ করেছিলাম। সৌরভদা হঠাৎ উঠে দাঁড়াল, বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল। তার গলায় যেন কিছু বলার ইচ্ছা জমে উঠছিল। মেহুত, যদি একদিন বলি, এই অতিথি হয়ে তোমার ঘরেই থাকতে চাই, শুধু রাতের জন্য নয়, দিনের আলোতেও, তুমি কি তাড়িয়ে দেবে আমায়? আমি বুকের ভেতর একটা ধাক্কা অনুভব করলাম। জবাব দিতে পারিনি। তবে ঘরে ফিরে এসে আমি আয়নার সামনে দাঁড়ালাম। নিজের চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমি আর আগের মতো নেই। এই মানুষটা আমার ভেতরের একা মেহুলিকে জাগিয়ে তুলেছে, যে ভালোবাসতে চায় না, চাইতেও কিন্তু। আমি কি সত্যিই তাকে চাই? এই প্রশ্ন আমার ঘুম কেড়ে নিল। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠেই দেখলাম সৌরভদা বারান্দায় চুপচাপ বসে আছেন, হাতে চা আর চোখ দুটো ধরা আকাশের দিকে। আমাকে দেখে বললেন না কিছুই, শুধু মৃদু হাসলেন। আমি যেন বুঝে গেলাম আজ কিছু বলা হবে না, কিন্তু অনেক কিছু বোঝা যাবে। একসাথে সময় কাটানো সেদিন আমরা সারা দিন কিছু না করে একসঙ্গে সময় কাটালাম। একসঙ্গে বসে দুপুরে পুরনো সিনেমা দেখলাম। একটা দৃশ্যে নায়িকা নায়কের কাঁধে মাথা রাখে। আমি চুপ করেছিলাম। হঠাৎ দেখি সৌরভদা আমার দিকে তাকিয়ে আছেন। আমার চোখে চোখ পড়তেই আমি অন্যদিকে তাকালাম, কিন্তু একটা হালকা কাঁপুনি বুকের ভেতর ছড়িয়ে পড়ল। বিকেলে বাগানে গিয়ে দুজনেই ফুল গাছে যত্ন নিচ্ছিলাম। আমি একটা গোলাপের ডাল কাটতে গিয়ে আঙুলে হালকা কেটে ফেললাম। আহ, আমি বলে উঠতেই তিনি তড়িঘড়ি এগিয়ে এলেন। দেখাও, রক্ত তো খুব বেশি নয়, কিন্তু কেটে গেছে। তুমি সবকিছু একা করো কেন? আমি কিছু বললাম না। উনি নিজের পকেট থেকে রুমাল বের করে আমার আঙুলে পেঁচিয়ে দিলেন। সেই মুহূর্তে তার আঙুলের উষ্ণতা আমার হাতে ছড়িয়ে গেল। আমি আঙুল সরাতে চাইলেও পারলাম না। আমাদের চোখ আটকে গেল কয়েক সেকেন্ডের জন্য। কোনো শব্দ ছিল না, কিন্তু মনে হচ্ছিল এই নীরবতা চিৎকার করে কিছু বলছে। রাতের গল্প কিন্তু আলাদা রকমের। রাতের খাবার সেরে আমরা আবার বসে পড়লাম ছাদে। তখন শহরের আলো জ্বলে উঠেছে। বাতাসে এক ধরনের ঘুম ঘুম গন্ধ। তিনি হঠাৎ বললেন, তুমি যদি চাও আমি আগামী মাসে এখানে থেকে যেতে পারি, আর অফিসি বদলির জন্য চিঠি দেব আমি। আমি থমকে গেলাম, কিন্তু কেন? তিনি একটু চুপ করে বললেন, কারণ এই বাড়িতে এখন আমার ঘুম ভালো হয়, আমার চা ভালো লাগে, আমার গল্পের সঙ্গী ফিরে পেয়েছি ইকু। আমি তাকিয়ে রইলাম তার চোখের দিকে। তার চোখে ছিল একটা নীরব অনুরোধ, আর আমার চোখে এক অসম্পূর্ণ উত্তর। শেষ দৃশ্য, দরজার কাছে। রাত অনেক হয়ে গেছে। আমি দরজা খুলে দাঁড়িয়ে আছি, আর উনি ধীরে ধীরে নিজের ঘরের দিকে যাচ্ছেন। হঠাৎ উনি থেমে গেলেন,
ঘুরে তাকিয়ে বললেন, তোমার চোখে আজ এমন কিছু দেখলাম যেটা আগে কখনো দেখিনি গো। আমি হেসে ফেললাম, কি ভালোবাসা, কিন্তু চোখে রাখা গো। আমি কোনো কথা বললাম না, শুধু এক পা এগিয়ে গেলাম দরজা পেরিয়ে, আর তার চোখে চোখ রেখে বললাম, হয়তো ভালোবাসা সবসময় মুখে বলে বোঝানো যায় না। কি আমাদের মাঝের বাতাসটা একটু গা হয়ে উঠল, তারপর সে ধীরে ধীরে সামনে এলো, আমার কাঁধে আলতো করে হাত রাখল। তোমার হাতটা একটু রাখব? আমি মাথা নিচু করে সম্মতি দিলাম। সেই মুহূর্তে আমরা কিছু বলিনি, কিন্তু দুইটি মানুষ একসাথে নিঃশব্দে বুঝে গিয়েছিল তারা আর একা নয়। সকালের রোদটা আজ একটু অন্যরকম লাগছিল। আমি জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালাম। সৌরভদা তখন বারান্দায় দাঁড়িয়ে রোদের মধ্যে বই পড়ছিলেন। চা হাতে নিয়ে আমি ওর দিকে এগিয়ে গেলাম। আজকে তোমার মুখটা এমন হেসে উঠছে কেন? আমি জিজ্ঞেস করলাম। সে তাকাল, একটু কাঁধ উঁচু করে বলল, কারণ আজকে আমি একটা কাজ করব যেটা বহুদিন ধরে করতে চাইছিলাম গো। কি কাজ? আমি কৌতূহলী হয়ে পড়লাম। তোমাকে শহরের সবচেয়ে সস্তা রেস্টুরেন্টে নিয়ে যাব, কিন্তু এমনভাবে খাওয়াবো যেন মনে হবে আরও চাই সেই খাবার। সে হাসল, আমি হেসে ফেললাম। তোমার এই রোম্যান্টিক বোকামি ভালোই লাগছে। একসাথে শহর দেখা। আমরা বেরিয়ে পড়লাম রিকশায় চেপে। সৌরভদা জোর করে আমাকে রাস্তার পাশের এক পুরনো দোকানে নিয়ে গেলেন, যেখানে মাটির ভাঁড়ে চা আর কচুরি পাওয়া যায়। আমি বললাম, এটা কি ডেটে আছো তুমি? সে হাসল, তোমাকে সঙ্গে নিয়ে কোথাও গেলে সবই স্পেশাল হয়ে যায়, তাই হ্যাঁ, এটা একটা ছোট্ট ডেট। আমার গাল গরম হয়ে উঠল, কিন্তু মনে একটা আলতো শিহরণ ছড়িয়ে পড়ল। চা খেতে খেতে সে হঠাৎ বলে উঠল, তুমি হাসলে আমার পৃথিবী থেমে যায় জানো। আমি এবার আর চোখ নামিয়ে রাখতে পারলাম না। তাকালাম তার চোখে, আর বুঝলাম এই লোকটা সত্যি করে বলছে। রাত হয়ে এলো। আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। সে পেছন থেকে এসে পাশে দাঁড়াল। মেহু, তুমি যদি একদিন বলো আমরা একসাথে শুরু করি নতুন জীবন, তুমি কি চাইবে আমার পাশে থাকতে? অতিথি হয়ে নয়, সঙ্গী হয়ে। আমি চুপ করে থাকলাম কিছুক্ষণ, তারপর হেসে বললাম, তুমি তো এখনই আমার অতিথি নও, তুমি আমার অতিথি। ভবেশকে সকালে উঠেই আমি রান্নাঘরে ঢুকলাম। চুলা জ্বলছে, কিন্তু সৌরভ দ্বার দেখা নেই। হঠাৎ দেখি ফ্রিজের পাশে দাঁড়িয়ে মাথা চুল করছে। কি হয়েছে? বেগুনটা কেটে ফেলে বুঝলাম এটা তো ছিল পেঁয়াজ। সে কাঁচা পেঁয়াজ হাতে দাঁড়িয়েছিল। আমি হেসে কুটি কুটি, তুমি তো জেনারেল ছিলেন, যুদ্ধে অস্ত্র চিনতে পারো, কিন্তু রান্নাঘরে বেগুন পেঁয়াজ গুলিয়েছিল। সে বলল, এই যুদ্ধটা অনেক কঠিন মেহু। দুপুরে আমার দুই বান্ধবী হঠাৎ বাসায় চলে এলো, সীমা আর রিনা। সৌরভদাকে দেখে দুজনেই চোখ বটবট করে তাকিয়ে বলল, তোমার অতিথি তো দেখতে আহারে। আমি রাগ করার ভান করে বললাম, তোমরা কি ওকে খেতে এসেছ না প্রপোজ করতে? সৌরভদা হেসে বলল, প্রপোজ করলে কিন্তু মেহু চিৎকার করে উঠবে। ও এখন খুব প্রোটেক্টিভ। আমি লজ্জায় লাল। সীমা বলল, এই লোককে ছাড়িস না মেহু, দাঁতও আছে, দাড়িও আছে, রান্নাও করে, আর চোখে তাকালে মন হালকা হয়ে যায়। রিনা ফিসফিস করে বলল, এই মানুষটাকে বিয়ে করবি, নামেই অতিথি, দেখছিস না মনের মধ্যেই দখল নিয়ে ফেলেছে। আমি চোখ গরম করে তাকালাম ওদের দিকে, কিন্তু মনে মনে একটু গলে গিয়েছিলাম। বিকেলে হালকা বৃষ্টির পর আমি আর সৌরভদা বারান্দায় বসে চা খাচ্ছিলাম। তখন হঠাৎ সে একটা কথা বলে ফেল, তুমি যেমন সুন্দরী, ঠিক তোমার বান্ধবীগুলো ইচ্ছে তো অনেক হচ্ছিল, কিন্তু তুমি তার এই কথা শুনে আমার খুব রাগ হচ্ছিল। তাই এবার আমার তন্ময় বন্ধুকে দেখা করতে বলি। সকালে সৌরভদা বাইরে গিয়েছিল কিছু দরকারি কাজের জন্য। আমি ঘরে ছিলাম, আর সেদিন হঠাৎ আমার পুরনো বন্ধু তন্ময় এসে হাজির। তন্ময়কে দেখে আমি খুব খুশি হলাম। কলেজের বন্ধু। সে হেসে বলল, তুই আগের মতোই আছিস, শুধু একটু বেশি সুন্দর হয়ে গেছিস। আমি হেসে ফেললাম, একটা বন্ধুর মতো, নির্দোষভাবে। কিন্তু এই হাসিটাই সমস্যা হয়ে দাঁড়াল। অপেক্ষা, ভুল বোঝাবুঝি আর নীরবতা। সন্ধ্যায় সৌরভদা ফিরে এসে দেখল তন্ময় বারান্দায় বসে আছে, আর আমরা গল্পে ডুবে আছি। সে কিছু বলল না, কেবল একরাশ নীরবতা নিয়ে ঘরে ঢুকে গেল। আমি তখনও বুঝতে পারিনি সে মন খারাপ করেছে। রাতে খাবার টেবিলে সে একটাও কথা বলল না। আমি জিজ্ঞেস করলাম, সব ঠিক তো? সে ছোট্ট করে বলল, তোমার পুরনো বন্ধুর সঙ্গে গল্প করতে করতেই আজকের চামিষ্টি খাওয়া শেষ হয়ে গেল, তাই না?
আমি বুঝতে পারলাম সে অপ্রকাশ্য ঈর্ষায় জ্বলছে, কিন্তু ওর চোখে ছিল আরও কিছু ভয়, অনিশ্চয়তা আর নিজেকে হারানোর আশঙ্কা। ভালোবাসা হঠাৎ উতলে ওঠা, রাত গভীর হয়ে এলো। আমি ঘরে ঢুকে দেখলাম সে একা বসে আছে। জানালার পাশে আমি ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলাম, চুপচাপ। কিছুক্ষণ পর সে বলল, তুমি জানো, আমি তো অতিথি হয়ে এসেছিলাম, কিন্তু ধীরে ধীরে তোমার হাসি, তোমার রাগ, এমনকি তোমার রান্নাঘরের বিশৃঙ্খলাও ভালোবেসে ফেলেছি। আমি চুপ করে রইলাম। সে আবার বলল, কিন্তু আজ তন্ময়কে দেখে হঠাৎ করে মনে হল আমি তো তোমার কিছুই নই, শুধু এক অতিথি। যদি তুমি একদিন বলো সময় শেষ, আমি কিছু বলতে পারবো না। গিয়ে আমার চোখে জল চলে এলো। আমি ধীরে ধীরে তার হাত ধরলাম। তুমি আর অতিথি নও, তুমি আমার প্রতিদিনের সকাল, প্রতি রাতের অপেক্ষা। তুমি চলে গেলে আমি আর মেহু থাকব না গো। সেই মুহূর্তে কোনো চুম্বন নয়, কোনো আলিঙ্গন নয়, শুধু চোখে চোখ রেখে একটানা তাকিয়ে থাকলাম, আর বুঝে গেলাম এই সম্পর্ক আর কোনো সংজ্ঞার মধ্যে আটকে নেই। এটা ভালোবাসা, নিঃশব্দ, গভীর সত্য। সেই রাতে ওর কথাগুলো আমার বুকের ভেতর যেন পাথরের মতো ভার হয়ে জমেছিল। আমি বিছানায় শুয়েছিলাম। ঘরের বাতি নিভে গেছে, কেবল জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় আমাদের মুখ আবছা দেখা যাচ্ছিল। সৌরভদা পাশে চুপচাপ শুয়েছিলেন। হঠাৎ আমার হাতটা ওর হাতে ধরা পড়ে গেল, একটা নরম, সাহসী আর অনেক কথা বলা ছোঁয়া। আমার বুকের ভেতর কেঁপে উঠল, কিন্তু হাত ছড়ালাম না। কথা না বলা ভালোবাসা। আমরা একে অপরের দিকে তাকালাম, চোখে চোখ। সেই মুহূর্তে কোনো শব্দ দরকার ছিল না। আমাদের দৃষ্টি, নিঃশ্বাস আর নীরবতা নিজের ভাষায় কথা বলছিল। তার মুখ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমার চোখ বন্ধ হয়ে গেল। তার ঠোঁট আমার কপালে নরম করে ছুঁয়ে গেল, তারপর আমার গালে, আর অবশেষে একটি অতি মৃদু ও সম্মানময় চুম্বন আমার ঠোঁটে। সেই চুম্বনে ছিল না কোনো তাড়াহুড়ো, কোনো দাবি বা অধিকার। তাতে ছিল ভালোবাসার সম্মান, অপেক্ষার ক্লান্তি, আর মনের ভিতরের এক গভীর প্রার্থনা, তুমি থেকো। কয়ের পর আমরা কেবল একে অপরকে জড়িয়ে ধরলাম। কোনো অনৈতিকতা নয়, কোনো দৃষ্টিঘাব নয়, শুধু দুইটা মানুষ যারা দীর্ঘদিন ধরে একা ছিল, এবার একে অপরের উষ্ণতা খুঁজে পেয়েছিল। রাতটা পেরিয়ে গেল কোনো শব্দ ছাড়া, শুধু দুটো হৃদয়ের নিঃশব্দ দোলাচলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন। সেই কান্নার শব্দও আমার মাথার ভেতর বারবার বাঁধছিল। দিনের বেলায় সব কিছু স্বাভাবিক থাকত, কিন্তু রাত হলে ঘরে অদ্ভুত অস্বস্তি তৈরি হতো। এক রাতে নবাব বাড়িতে ফিরতে একটু দেরি করল। আমি একা ঘরে বসেছিলাম। হঠাৎ আবার সেই শব্দ, কান্না, আর সাথে দরজা ঠকঠক করার আওয়াজ। আমার বুক ধরফর করতে লাগল। আমি ঠিক করলাম আজ সত্যিটা জানতেই হবে। ধীরে ধীরে আমি করিম সাহেবের ঘরের দিকে এগোলাম। দরজার ফাঁক দিয়ে আলো বের হচ্ছিল। নিঃশব্দে কাছে গিয়ে উকি দিলাম। যা দেখলাম তাতে আমার গা শিউরে উঠল। এক অপরিচিত লোক নিচু মাথায় ঘর থেকে বেরিয়ে আসছিল। তার মুখে লজ্জা আর ভয়ের ছাপ, আর ভেতরে এক তরুণী মাটিতে বসে কাঁদছিল। করিম সাহেব দাঁড়িয়ে তাকে কঠিন গলায় বলছিলেন, তোমার স্বামী ঋণ শোধ করতে পারেনি, এখন তোমার দায়িত্ব আমার কাছে। বন্ধুরা, আমার নাম বর্ষা। আমার স্বামী নবাব একজন পরিশ্রমী মানুষ। আমরা দীর্ঘদিন গ্রামে কষ্ট করে জীবন কাটিয়েছি। ছোট্ট ঘর, অল্প জমি, এতেই কোনোভাবে সংসার চলছিল। কিন্তু নবাব সবসময় বলতো, শহরে গেলে হয়তো আমরা একটু ভালোভাবে বাঁচতে পারব। বর্ষা অবশেষে সুযোগ এলো। শহরের ব্যবসায়ী করিম সাহেব, যিনি আমার স্বামীর মালিকও ছিলেন, আমাদের ভাড়া ছাড়া তার বাড়ির পেছনের একটি ঘর দিলেন। আমরা খুশি হয়ে উঠলাম। ভাবলাম, এবার বুঝি জীবনের কষ্ট শেষ হবে। শহরের আলো, নতুন রাস্তা, চারপাশে ভিড়, সবকিছুই আমার কাছে নতুন লাগছিল। মনে হচ্ছিল আমরা সত্যিই নতুন জীবনের পথে পা রেখেছি। কিন্তু আমরা জানতাম না, এই নতুন জীবনের আড়ালে লুকিয়ে আছে এমন এক রহস্য যা আমাদের সবকিছু বদলে দেবে।
করিম সাহেবের দেওয়া ঘরে ওঠার পর কয়েকটা দিন ভালোভাবেই কাটছিল। শহরের জীবন আমাদের কাছে একেবারেই নতুন ছিল। দিনে নবাব অটোরিকশা চালাতে বেরিয়ে যেত, আর আমি বাসায় গুছিয়ে রাখতাম। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। প্রতিদিন রাত গভীর হলে হঠাৎ করে করিম সাহেবের ঘর থেকে ভেসে আসত এক অচেনা কান্নার শব্দ। কখনো চাপা শোবিং, কখনো দরজা ধাক্কার আওয়াজ। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ভুল শুনছি, কিন্তু শব্দটা বারবার আসতে লাগল। আমার বুক ধকধক করতে লাগল। ঘুম ভেঙে যেত মাঝরাতে। এক রাতে আমি নবাবকে বললাম, শোনো, তুমি কি সেই কান্নার শব্দ শুনতে পাও না? নবাব ঘুম ঘুম চোখে হেসে উত্তর দিল, বর্ষা, তুমি খুব ভয়ে আছো। শহরে কত রকম শব্দ, হয়তো পাশের বাড়ি থেকে আসছে, কিন্তু আমি জানতাম এটা পাশের বাড়ি থেকে আসছে না। শব্দটা একেবারেই করিম সাহেবের ঘর থেকে আসছে। সেই রাতেই আমার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, করিম সাহেব আসলে কেমন মানুষ? তিনি কি সত্যিই আমাদের বন্ধু, নাকি তার হাসির আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু? সেই কান্নার শব্দ আমার মাথার ভেতর বারবার বাজছিল। দিনের বেলায় সবকিছু স্বাভাবিক থাকত, কিন্তু রাত হলে ঘরে অদ্ভুত অস্বস্তি তৈরি হতো। এক রাতে নবাব বাড়িতে ফিরতে একটু দেরি করল। আমি একা ঘরে বসেছিলাম। হঠাৎ আবার সেই শব্দ, কান্না, আর সাথে দরজা ঠকঠক করার আওয়াজ। আমার বুক ধরফর করতে লাগল। আমি ঠিক করলাম আজ সত্যিটা জানতেই হবে। ধীরে ধীরে আমি করিম সাহেবের ঘরের দিকে এগোলাম। দরজার ফাঁক দিয়ে আলো বের হচ্ছিল নিঃশব্দে। কাছে গিয়ে উকি দিলাম। যা দেখলাম তাতে আমার গা শিউরে উঠল। এক অপরিচিত লোক নিচু মাথায় ঘর থেকে বেরিয়ে আসছিল। তার মুখে লজ্জা আর ভয়ের ছাপ, আর ভেতরে এক তরুণী মাটিতে বসে কাঁদছিল। করিম সাহেব দাঁড়িয়ে তাকে কঠিন গলায় বলছিলেন, তোমার স্বামী ঋণ শোধ করতে পারেনি, এখন তোমার দায়িত্ব আমার কাছে। আমার চোখের পানি আটকে রাখা কঠিন হয়ে পড়ল। যাকে এতদিন আমরা দয়ালু আর সাহায্যপ্রিয় মানুষ ভেবেছি, তিনি আসলে মানুষের দুর্বলতা ব্যবহার করছেন নিজের স্বার্থে। আমি চুপচাপ সরে এলাম, কিন্তু মনের ভেতরে ভয় আর ঘৃণা জমাট বাঁধতে লাগল। সেই রাতেই আমি নিজেকে কথা দিলাম, করিম সাহেবের আসল চেহারা একদিন আমি নবাবকে দেখিয়ে দেব। সেই রাতের পর থেকে আমি শান্ত থাকতে পারছিলাম না। করিম সাহেবকে প্রতিদিন স্বাভাবিকভাবে হাসি মুখে দেখতাম, কিন্তু আমার ভেতরে আগুন জ্বলছিল। একদিন সাহস সঞ্চয় করে আমি সোজা তার ঘরে গিয়ে দাঁড়ালাম। বললাম, করিম সাহেব, এতদিন আপনাকে সম্মান করেছি, কিন্তু আমি সব জেনে গেছি। আপনার এই ভণ্ডামি আর চলবে না আগিয়ে। করিম সাহেব প্রথমে হতবম্ব হয়ে গেলেন, তারপর ধীরে ধীরে হাসলেন। বর্ষা, তুমি সত্যিই সাহসী মেয়ে, তবে আমার বিরুদ্ধে দাঁড়ানো সহজ নয়। তুমি চাইলে তোমার জীবন পাল্টে দিতে পারি। আমি তোমাকে চাই। কি তার চোখের দৃষ্টি আমাকে অস্বস্তিতে ফেলে দিল। আমি রাগে ফেটে পড়লাম। আপনি কি ভাবছেন টাকা আর ক্ষমতা দিয়ে সবকিছু কেনা যায়? আমি আমার স্বামীকে ভালোবাসি, তার সম্মানই আমার সব কিছু। আমার কথা শুনে করিম সাহেবের মুখ অন্ধকার হয়ে গেল। তিনি কাছে এগিয়ে এলেন। ঠিক সেই সময় দরজার অপর দিক থেকে ভারী পায়ের শব্দ ভেসে এলো। হঠাৎ নবাব ঘরে ঢুকে পড়ল। তার চোখে ছিল প্রচণ্ড রাগ। সে আমার হাত ধরে বলল, ভয় পেও না বর্ষা, আমি আছি। এই নবাব ঘরে ঢোকার সাথে সাথে আমার বুকের ভেতর থেকে যেন এক পাহাড় নেমে গেল। সে করিম সাহেবের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, আমি অনেক দিন ধরেই আপনার আসল চেহারা বুঝতে পেরেছি। আজ সব প্রমাণসহ পুলিশ আসছে। করিম সাহেব আটকে উঠলেন। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ হেসে উঠলেন। নবাব, তুমি আমার সাথে এভাবে কথা বলছ? দেখো, আমি তোমাকে এক প্রস্তাব দিচ্ছি, ৫০ লক্ষ টাকা, শুধু বর্ষাকে আমার কাছে রেখে যাও। আমি অবাক হয়ে নবাবের মুখের দিকে তাকালাম। আমার ভেতরে ভয় কাজ করছিল, যদি সে টাকার লোভে পড়ে যায়। কিন্তু নবাব সোজা হয়ে দাঁড়িয়ে দিক কণ্ঠে উত্তর দিল, আমার স্ত্রী, আমার সম্মান, আমার জীবন। ভালোবাসা কখনো টাকায় বিক্রি হয় না। গিয়ে আমি চোখে পানি নিয়ে নবাবের দিকে তাকালাম। সেদিন আমি আবার বুঝলাম, টাকা নয়, ভালোবাসায় মানুষের সবচেয়ে বড় শক্তি। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ ভেসে এলো।
কিছুক্ষণের মধ্যেই পুলিশ ভেতরে ঢুকল। নবাব আগেই তাদের খবর দিয়েছিল। করিম সাহেব হত চকিয়ে গেলেন। তার সমস্ত ভণ্ডামি, অন্যায় আর অপরাধের গল্প সবাই সামনে শুনো। পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেল। আমার বুক হালকা হয়ে গেল। মনে হল অবশেষে সত্যের জয় হল। করিম সাহেবকে পুলিশ গ্রেফতার করার পর আমাদের জীবন যেন নতুনভাবে শুরু হল। আমরা বুঝে গেলাম শহরের ঝলমলে আলো, টাকার প্রলোভন, এসবের ভেতরে অনেক অন্ধকার লুকিয়ে থাকে। আমরা শহরের ভাড়া বাসা ছেড়ে আমাদের গ্রামের বাড়িতে ফিরে গেলাম। ছোট্ট সেই বিটে আবার ঘর বাঁধলাম। নবাব আবার জমি চাষ শুরু করল। আমি গ্রামের মেয়েদের পড়াশোনা শেখাতে শুরু করলাম। আমরা জানলাম সুখ মানে বড় ঘর বা ওধেল টাকা নয়। সুখ মানে একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা আর সৎ পথে জীবনযাপন। ভালোবাসা কোনো দিন টাকায় বিক্রি হয় না। সত্যের পথেই শান্তি খুঁত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।